ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। তো আজকে আমি মাধ্যমিক পরীক্ষা 2022 ইতিহাস সাজেশন পরিবর্তিত সিলেবাস নিয়ে আলোচনা করছি। তোমরা জানো তোমাদের প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত এবছরের মাধ্যমিক পরীক্ষা 2022-এর হবে। বাকি চ্যাপ্টারগুলো তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, এটা তোমরা আগেই জানো। এবং কোথাও তোমাদের বলে রাখি যে তোমাদের আগামী 13ই ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বরের মধ্যে বোর্ড থেকে সমস্ত স্কুলকে নির্দেশ দিয়েছে টেস্ট পরীক্ষা নেওয়ার জন্য। তো তার আগে আমি তোমাদের এই সাজেশনটা দিতে পেরে ধন্য মনে করছি। তো দেখো, আমি প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত এই যে সিলেবাস, এই সিলেবাসের মধ্যে তোমাদের 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্কের কোন কোন প্রশ্নগুলা খুব ইম্পর্ট্যান্ট, যেগুলো পরীক্ষায় আসবেই সেই সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, কারণ ভিডিওটা একটু বড় হতে পারে। দেখো, প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, প্রশ্ন মান 2। 1, সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? খুব ইম্পর্টেন্ট। 2, ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ পত্রিকা সাময়িকভাবে বন্ধ করে দেয়? এটাও ভালো করে রাখবে। 3, স্মৃতিকথা বা আত্মজীবনীকে কিভাবে ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? খুব ইম্পর্টেন্ট। 4, ইতিহাসের উপাদান রূপে চিঠিপত্রের গুরুত্ব লেখো, মোটামুটি এটাও করে রাখবেন। 5, নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো? এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। 6, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? এটাও ভালো করে রাখবে। 7, ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা লেখো। 8, সরকারি নথিপত্র বলতে কি বোঝো? ভালো করে এটাও করে রাখবে। 9, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব লেখো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। 10, স্থাপত্যের ইতিহাস কি? এটাও মোটামুটি করে রাখবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো এখান থেকে 8 মার্কের কোনো প্রশ্ন আসে না, এবং বেশ কয়েক বছর থেকে নজর রাখলে দেখা যায় যে 4 মার্কের প্রশ্ন আসে না। তাই আমি এখান থেকে কোনো 4 মার্কের প্রশ্ন এবং 8 মার্কের প্রশ্ন তো যেহেতু আসেই না, তাই দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এরপর দেখো দ্বিতীয় অধ্যায়, সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, পূর্ণমান 2। 1, প্রাচ্য ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কি? এটাও ইম্পর্টেন্ট। 2, ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট। 3, সভা সমিতির যোগ কি? 4, নব্য বেদান্তবাদ কি? এটাও মোটামুটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট। 5, ম্যাকলে মিনিট কি? খুব ইম্পর্টেন্ট। 6, চুইয়ে পড়া নীতি কি? এটাও খুব ইম্পর্টেন্ট। 7, শ্রীরামপুর ত্রয়ী কি? এটাও খুব ইম্পর্টেন্ট। 8, কে কবে কি উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? এটাও মোটামুটি খুব ইম্পর্টেন্ট করে রাখবেন। 9, নারী শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা লেখো। এই যে প্রশ্নটা, এটা কিন্তু 2 মার্কের ছাড়া তোমাদের 4 মার্কেরও আসতে পারে, আবার এর সঙ্গে কোনো একটা প্রশ্ন জুড়ে দিয়ে 8 মার্কেরও করে দিতেই পারে। 10, 3 আইন কি? মোস্ট ইম্পর্টেন্ট। 11, আত্মীয় সভা বা ব্রাহ্মসভা কে কবে কেন প্রতিষ্ঠা করেন? 12, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত হয়? এটাও মোস্ট ইম্পর্টেন্ট। এটা 2 জায়গায় আবার 4 মার্কের প্রশ্ন কিন্তু হয়ে যেতে পারে। এরপর দেখো পূর্ণমান 4। 1, হুতুম প্যাঁচার নকশা বা হিন্দু প্যাট্রিয়ট বা নীল দর্পণ নাটক থেকে তৎকালীন সমাজের কিরূপ চিত্র ফুটে উঠেছে? এই যে 3টে দিয়েছি, 3টের মধ্যে নীল দর্পণ এবং হুতুম প্যাঁচার নকশা মোস্ট ইম্পর্টেন্ট। হিন্দু প্যাট্রিয়টটাও তোমরা করে রাখবে। 2, চিকিৎসাবিদ্যা চর্চার বিকাশে মেডিকেল কলেজ বা উচ্চশিক্ষা বিস্তারে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান লেখো। মোস্ট ইম্পর্টেন্ট 2 প্রশ্নই কিন্তু। 3, বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট। 4, নারী মুক্তি আন্দোলনে বিদ্যাসাগরের অবদান কি? এটাও কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, তবে অনেক সময় রাজা রামমোহন রায়ও কিন্তু পড়লেও পড়তে পারে। 5, শিক্ষা বিস্তারে বেথুন বা ডেভিডিয়ারের অবদান লেখো। বেথুনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডেভিডও মোটামুটি ইম্পর্টেন্ট। পূর্ণমান 8 দেখো যেটা। 1, 19 শতকে বাংলার নবজাগরণের চরিত্র লেখো। মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। এরপর দেখো তৃতীয় অধ্যায়, পূর্ণমান 2, অরণ্য আইন কি? মোস্ট ইম্পর্টেন্ট। বারাসত বিদ্রোহ কি? এটাও খুব ইম্পর্টেন্ট। 3, দাদন প্রথা কি? এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। 4, ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন প্রবর্তন করে? এটা কিন্তু 2 মার্কের জায়গায় আবার 4 মার্কেরও প্রশ্ন কিন্তু আসতেই পারে। 5, তারিকা ই মোহাম্মদিয়া কি বা ওয়াহাবি আন্দোলনের উদ্দেশ্য কি? এটাও ভালো করে রাখবে। 6, জাতীয় শিক্ষা পরিষদ কেন গড়ে ওঠে? এটা 2 মার্কের জায়গায় আবার 4 মার্কেরও কিন্তু হয়ে যেতে পারে। 7, দুদুমিয়া স্মরণীয় কেন? খুব ইম্পর্টেন্ট। 8, 3 কাঠিয়া প্রথা কি? মোস্ট ইম্পর্টেন্ট। 9, দিকু কাদের বলা হয়? এটাও কিন্তু ইম্পর্টেন্ট। 10, হুল কি? এটাও খুব ইম্পর্টেন্ট। 11, খুঁতকাটি প্রথা কি? খুব ভালো করে করবে। 12, নীল করেরা কিভাবে নীল চাষীদের ওপর অত্যাচার করত? সংক্ষেপে লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট।
13 ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি লেখো। 14 ফরাজি আন্দোলনের লক্ষ্য কি। তো এই অধ্যায় থেকে 4 মার্কের প্রশ্ন হিসেবে করবে নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত সমাজের কি ভূমিকা ছিল, মোস্ট ইম্পর্টেন্ট। এরপর সাঁওতাল, মুন্ডা, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ লেখো। এখানের মধ্যে তোমাদের সাঁওতাল এবং মুন্ডা, সাঁওতালটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মুন্ডাটা মোটামুটি, সন্ন্যাসীটাও মোটামুটি দেখে রাখবেন। চুয়াড় বিদ্রোহের কারণটা আমি লিখিনি হয়তো, চুয়াড় বিদ্রোহের গুরুত্ব লেখো, কারণও পড়তে পারে, এটাও কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তো এইখান থেকে 8 মার্কের প্রশ্ন হিসেবে তোমরা নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। 2 হিসেবে করে রাখবে কোল বিদ্রোহের কারণ। আবার কোল বিদ্রোহের কারণটা কিন্তু তোমাদের 4 মার্কের প্রশ্ন আসতে পারে, নীল বিদ্রোহটাও কিন্তু আবার 4 মার্কের প্রশ্ন আসতে পারে। এরপর দেখো 4র্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এখান থেকে 2 মার্কের প্রশ্ন হিসেবে করবে তোমরা ইলবার্ট বিল কি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 2 ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়। আবার এখানে 4 মার্কের প্রশ্ন হয়তো আসতে পারে গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্র সম্পর্কে। 3 একা আন্দোলন কি। 4 আনন্দমঠ বা বর্তমান ভারত কিভাবে জাতীয়তাবাদী চেতনাকে অনুপ্রাণিত করেছিল। এটা আমি তোমাদের 2 মার্কের প্রশ্ন যদিও দিয়েছি, কিন্তু এর কথাও বলে রাখি যে তোমাদের কিন্তু বর্তমান ভারত বা আনন্দমঠ যে কোনো বিষয়ে কিন্তু 4 মার্কের প্রশ্ন আসতেই পারে। 5 হিন্দু মেলার গুরুত্ব লেখো, এটাও কিন্তু 4 মার্কের প্রশ্ন অনেক সময় আসে। 6 ভারত সভা গঠনের উদ্দেশ্য লেখো। 7 জমিদার সভা ও ভারত সভার পার্থক্য লেখো। 8 কাকে কেন সিপাহী বা জাতীয় বা সামন্ত শ্রেণী বা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী বলা হয়। এটা 2 মার্কের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন খুব একটা আসে না। এরপর দেখো তোমরা 4 মার্কের প্রশ্ন হিসেবে করবে মহারানীর ঘোষণাপত্র টিকা হিসেবে, খুবই ইম্পর্টেন্ট, অথবা প্রশ্ন আসতে পারে যে মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য লেখো। 2 বঙ্গভাষা প্রকাশিকা সভা টিকা হিসেবে করে রাখবে। 3 গোরা উপন্যাসে কিভাবে জাতীয়তাবোধ ফুটে ওঠে, মোস্ট ইম্পর্টেন্ট। 4 টিকা যেটা ভারত মাতার চিত্র বা ভারত মাতার গুরুত্ব লেখো, এটাও কিন্তু আসে। 5 সিপাহী বিদ্রোহে বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এরপর তোমরা 8 নম্বরের প্রশ্ন হিসেবে করবে মহাবিদ্রোহ 1857 খ্রিস্টাব্দের চরিত্র বিশ্লেষণ করো, মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু 2টাও খুব ইম্পর্টেন্ট, লেখায় ও রেখায় জাতীয়তা বোধের বিকাশ সম্পর্কে লেখো। এরপর দেখো শেষ অধ্যায় তোমাদের, যেটা 5ম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এখান থেকে 2 মার্কের প্রশ্ন খুব একটা নেই, অনেক কম দিয়েছি আমি। 1 দাগ শ্রীরামপুর প্রেসের অবদান কি মুদ্রণ শিল্পী হিসেবে, অথবা বটতলা বা সরস্বতী প্রেস যাই আসুক না কেন, অ্যান্সার প্রায় একই হবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 2 বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি, এটাও ভালো করে করবে। 3 ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল, এটাও মোটামুটি করে রাখবে। বিটিআই যেটা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য কি। 5 শ্রীনিকেতন বা শান্তিনিকেতন বা বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য বা গুরুত্ব এরকমও আসতে পারে, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে তোমরা 4 মার্কের প্রশ্ন হিসেবে করবে ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং ইউ রায় অ্যান্ড সন্স এর অবদান লেখো। এটা যে দুটো একসঙ্গে আসবে তার কোনো মানে নেই, একটাও আসতে পারে, তো এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 2 বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান লেখো, খুব ইম্পর্টেন্ট। 3 ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখো। এটা আবার তোমাদের 8 মার্কের প্রশ্ন অনেক সময় চলে আসলেও আসতে পারে, কিন্তু 4 মার্কের প্রশ্ন হিসেবে তোমরা ভালো করে রাখো। 4 মুদ্রণ শিল্পে গঙ্গাকিশোর ভট্টাচার্য বা চার্লস উইলকিন্স বা অগাস্টাস হিকির অবদান লেখো, তবে তোমরা এখানে চার্লস উইলকিন্সটা সবচেয়ে ভালো করে রাখো। 5 বিজ্ঞান চর্চায় ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। কলকাতা বিজ্ঞান কলেজের অবদান লেখো, এটা মোটামুটি করে রাখবে। 6 কারিগরি শিক্ষার বিকাশে উইলিয়াম কেরি এবং বিটিআই এর অবদান লেখো, এটাও মোটামুটি করে রাখো ভালো করে। তো 8 নম্বরের প্রশ্ন হিসেবে তোমরা করবে মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও, অর্থাৎ শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাবতেন, তার মনোভাব কি, এই যে প্রশ্নটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা এই যে প্রশ্নগুলো আমি তোমাদের দিলাম, তো এই প্রশ্নটা তোমাদের কতটা হেল্পফুল হয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারবে, কারণ এই প্রশ্ন যদি তোমরা সবাই করো তাহলে কিন্তু তোমরা এখান থেকে আর মানে প্রশ্নের উত্তর না লিখে কিন্তু বাড়ি ফিরবে না। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি ছবি করে রাখো, তোমরা কিন্তু খাতা ভর্তি করে সমস্ত প্রশ্নের উত্তরই সঠিকভাবে যথার্থভাবে দিয়ে আসতে পারবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই প্রশ্নগুলি দেখে কি মনে হলো, তোমাদের কতটা হেল্পফুল মনে হলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে তোমরা সহজেই এই ধরনের ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারো।